অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হবেন, কিছু করার নেই। সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন শাহের। এই বিষয়টা ধরা পড়ে গেছে। বিষয়টা কিরকম? এই কথাটা শোনার পর বুঝছেন, শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে। আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে, আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো। হ্যাঁ ভাই, একতরফা অনেক বাজে কথা চলে আসতো। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলা বারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হতে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হবেন, কিছু করার নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। তার এলাকায় তার ভোট নাই, এটাও তিনি জানেন, যার ফলে এখন অনুরোধ করছেন যে দেলোয়ার তো অনেক এমপি হতে পারবে, অনেকবার ভবিষ্যৎ আছে, আমার তো এই লাস্ট ইলেকশন, বাবা আমাকে একটু সুযোগ দাও। তারেক রহমানের ভবিষ্যৎ নেই, এটা তারেক রহমান বুঝতে পারছেন। এই জন্য তারেক রহমান এখন আরেকটা অঘটনের দিকে, আগুনের দিকে পা বাড়াচ্ছেন। দর্শক, এই ঘটনা সামনে এসেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, তারেক রহমান কেন তারেক রহমানের রাজনীতির ক্যারিয়ার ইতি হতে যাচ্ছে এটা আগে বলি, তারপরে যে বিষয়টা বিশ্লেষণ করছি আজকে। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। এর মানে তারেক এখন জয়, পুতুল এদেরকে রাজনীতিতে ডাকছেন যে আসেন আসেন, জনগণ চাইলে। এটা একটা ভাওতাবাজি কথা। আওয়ামী লীগের লোকজন তো চাই, আর জনগণ চায় বিএনপি। আওয়ামী লীগ কি বিএনপি চাইবে, জামাত চাইবে? তো জনগণ চাইলে ফিরতে পারেন, এই কথাটা একটা প্রতারণাপূর্ণ কথা। দেশের আইন অ্যালাউ করলে তারা চাইলে ফিরতে পারেন। জনগণ চায় কিনা এই জন্য তো নির্বাচন করতে হবে, এই জন্যই তো আগে রাজনীতিতে ফিরতে হবে। অতএব যে জনগণ চাইলে, এটা একটা প্রতারণামূলক কথা। মূল কথা হচ্ছে যে তারেক রহমান তিনি নিজে চাচ্ছেন, আর জনগণ চায় কিনা এটা কি গণভোট দিবেন? আপনার তো গণভোটের বিরুদ্ধে, তাহলে এটা যাচাই করবেন কিভাবে? আর জনগণ চায় কিনা এটা প্রমাণ করতে হলেই তো আগে ইলেকশন করতে হবে। আর গোপালগঞ্জ থেকে ইলেকশন করলে জয় পুতুলেরা জিতবে, অরিজিনালি জিতবে। অতএব জনগণ চায়। এখন আসল কথা হচ্ছে তারেক জিয়া চাই। তো আপনি চান যে জয় পুতুল তারা রাজনীতিতে আসুক, এটা বলতে লজ্জা পান কেন? এখন কেন তারেক জিয়া জয় পুতুলকে রাজনীতিতে ডাকছে? দিস ইজ সিগনিফিকেন্ট। এর মূল কারণ হচ্ছে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এখানে চারিদিকে তরুণ প্রজন্মের কাছে স্লোগান একটাই, যে রাজনীতি করতে হলে নিজ যোগ্যতায় রাজনীতি করতে হবে, বাপের পরিচয়ে মায়ের পরিচয়ে রাজনীতি চলবে না। হ্যাঁ, বাপ মা এমপি হলে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলেও আপনি রাজনীতি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কোয়ালিটি। আপনার ওন কোয়ালিটি থাকতে হবে। যেমন তারেক জিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ, যেটা জনগণের প্রত্যাশা। এবং জামাত কিন্তু এই বিষয়টা নিয়ে মার্কেটিং করছে। জামাত স্পষ্টভাবে বলছে যে এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজতন্ত্র, এটা চলবে না। এবং রাজার ছেলেকে ডিবেটের আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না রাজার ছেলে ডিবেট করতে। বিষয়টা এটাই যে আপনার বাবা মা প্রধানমন্ত্রী হয়, এটা তো অন্যায় না, এটা তো ভালো, এটা বরং আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু আপনার কোয়ালিটি থাকতে হবে। এখন তারেক রহমানের যে সংকটটা, যে তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি নিজে ইন্টার পাস। তিনি পলিসি ডিবেট করতে পারেন না, তিনি বক্তব্য দিতে পারেন না, তিনি কথা বললে ভুলভাল কথা বলেন, ইংরেজিতে আর্টিকেল পড়তে পারেন না, কোয়ালিটি নাই। এখন এই জায়গায় বাংলাদেশের রাজতান্ত্রিক নেতা এখন একজনই, পরিবারতান্ত্রিক নেতা এখন একজনই, তারেক জিয়া। অন্য সবাই পালিয়েছে। তাহলে এককভাবে তারেক জিয়া এখানে টিকবেন কিভাবে? চারিদিকে তার সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন শাহের। এই বিষয়টা ধরা পড়ে গেছে। বিষয়টা কিরকম? ঢাকা 17 আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান। তো তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে একটু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন
যে সেখানে প্রায় 90% বাহিনীর সদস্য, তাদের পরিবারের লোকজন তারা জামাত ইসলামের পক্ষে ভোট দিবেন বা তারা 11 দলীয় জোটের পক্ষে। তো এই খবর পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তার ঘুম হারাম হয়ে গেছে। এটি আমি যে খবরটি আপনাদেরকে বলছি এটি কিন্তু একেবারে 100% আপনাদের ধরে নেবার দরকার নাই। এটা অসমর্থিত সূত্রে প্রাপ্ত, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, তবে হওয়ার সম্ভাবনাই বেশি, আমি মিলাইয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তারেক রহমান যখন এটি জানতে পারে যে সেখানে 90% ভোট সেনাবাহিনীর ভিতরে চলে যাচ্ছে এবং তারা 90% চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক, তারা বিএনপির কার্যক্রম দেখে ইতিমধ্যেই তারা এটি কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যা করে গেছে এরা এসে তার থেকে বেশি ছাড়া কম করবে না। সে জুলকারনাইন শায়ের স্বর্ণাপন্ন হয় যে এখানে কি করা যায়, এক্ষেত্রে কি করতে পারি। তখন তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে, ওই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি। তখন জুলকারনাইন শায়ের সেনাবাহিনীর, তার তো অবশ্যই কিছু লোক আছে এবং সেনাপ্রধানের সাথেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক আছে। এর মানে এই নয় যে সেনাবাহিনীর প্রধানকে দিয়েই তিনি এটি করিয়েছেন, এটি আবার বোঝা দরকার নেই। তো যাই হোক, ওইখান থেকে যে কোনো সোর্স থেকে তিনি 1 মাস আগে ঘটে যাওয়া এই ডক্টর খালেদুজ্জামানের একটি ভিডিও, সেনাবাহিনীর সাথে একটি ভিডিও তিনি ওটা কালেক্ট করেন। ভালো করে বুঝবেন, কিন্তু এটা কিন্তু দেয়ার কোনো এখতিয়ার নেই। আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে রাস্তার পাশে বিভিন্ন মহাসড়কে, এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আমরা যে কেউ চাইলেই দিতে পারি না। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আবেদন করতে হয়। আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সেই সিসিটিভির ওই ফুটেজটুকু আমরা সরবরাহ করি। তো তার মানে কি? তার মানে কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত কারো কাছে তাদের যে গোপনীয়তা, যে সিসিটিভি যে রেকর্ড, এগুলো দেওয়ার কোনো এখতিয়ার নেই, কোনো বিধান নেই। জুলকারনাইন শায়ের তিনি তার পরিচিত মহল থেকে হয়তো তিনি এটি সংগ্রহ করেছেন, ওই বডি ক্যামেরার ফুটেজটুকু খালেদুজ্জামানের সাথে যে কথোপকথন হচ্ছিল, এইটা তিনি নিয়ে এসে বাজারে ছেড়ে দেন, মার্কেট গরম করার জন্য একটা চেষ্টা করেন। তার মূল উদ্দেশ্য ছিল তিনি সেনাবাহিনীকে খেপিয়ে দেবেন। সেনাবাহিনীর ভিতরে এটি দেখিয়ে তিনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, তোমরা যাদেরকে ভোট দিতে চাচ্ছ, ক্ষমতায় আনতে চাচ্ছ, দেখো তারা তোমাদের প্রতি কত বিরাগ ভাজন এবং তারা ক্ষমতায় আসলে তোমাদের কি অবস্থা করবে এবার চিন্তা করো। এরকম একটা প্ল্যান তার ছিল। কিন্তু আগেই তো বিধি বাম হয়ে বসে আছে। ডক্টর খালেদুজ্জামান ওই ঘটনা ঘটার পরে তিনি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, মানে মুহূর্তের ভিতরেই ওটা তিনি মিউচুয়াল করে ফেলেছেন। ভুল তো হতেই পারে, স্বাভাবিক। সেখানে তো একটু ভুল ছিলই, কারণ হচ্ছে তারেক রহমান এবং খালেদুজ্জামান তো একই, দুজনই সিভিলিয়ান, দুজনই ক্যান্ডিডেট। তাহলে তারেক রহমানের সাথে এক ধরনের আচরণ, তাকে সুযোগ সুবিধা দেয়া আর ওনাকে সুযোগ সুবিধা না দেয়া, এটি তো অন্যায়। দেবে না, কাউকেই দেবে না, একজনকে দেবে আরেকজনকে দেবে না, এটি তো অন্যায়। তো উনি ওই কথাটাই খুব উচ্চ স্বরে বলেছেন। যাই হোক, বলার পরে ওটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পরে জুলকারনাইন শাহের তিনি এই ফুটেজটি বাজারে ছেড়ে দিলেন মার্কেট গরম করার জন্য। শুধু এখানেই তিনি ক্ষান্ত হলেন না, আবার কি করলেন? তার কয়েকদিন পরে এআই রিলেটেড একটা ভিডিও বানালেন। ডক্টর খালেদুজ্জামান এক্সিম ব্যাংকে না কোন একটা ব্যাংকে গিয়ে তার ম্যানেজারকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এআই দিয়ে চালানোর চেষ্টা করলেন। তো আসলে মিথ্যা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, ওটা ক্ষণিকের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তারপরে যখন সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় ওইটা তখন হয়ে যায় স্থায়ী। তো সেনাবাহিনীকে খেপিয়ে দেওয়ার যে শায়েরীয় চক্রান্ত, সেটি সেনাবাহিনী আর হতে দেয় নাই। সেনাবাহিনী ওইটাকে ভেস্তে দিয়েছে, ওরা পাত্তাই দেয় নাই, কোনো আমলেই নেয় নাই, যে না ওটা তো মিউচুয়াল হয়ে গেছে। তারপরে তারা যেটা করলো, সারা দেশে অস্ত্র উদ্যান অভিযানে নামলো। কারণ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে ঘিরে তাদের কাছে এই রিপোর্ট ছিল যে বিএনপি সারা দেশে অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে এবং এই অস্ত্র দিয়ে তারা সারা দেশে নির্বাচনকে ম্যানিপুলেট করবে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবে। এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সারা দেশে অস্ত্র অভিযানে নামে। আপনারা লক্ষ্য করেছেন, খবরগুলো পেয়েছেন, আপনাদের কাছে গেছে। আশুলিয়ায় বিএনপি নেতার ইটের ভাটার ভিতরে অস্ত্রের গুদাম পাওয়া গেছে, তারপরে ময়মনসিংহের গফরগাঁওয়ে, তারপরে লক্ষ্মীপুরে, এরকম সারা দেশে হাজার হাজার অস্ত্র, দেশীয় অস্ত্র, মারণাস্ত্র
এগুলো উদ্ধার করা হয়েছে। সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন ধরনের পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এই অস্ত্র অভিযানের সাথে। সুতরাং এইটার পরে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন হয়ে গেছে। মানুষ একটু নড়ে চড়ে বসেছে যে তাহলে আমরা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তাহলে তো আমাদেরকে আবার ভাবতে হবে। প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলা বারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, শোষিত করা হয়েছে, আপনারা আপনাদের সমহিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল 12 তারিখ বোঝা যাবে। প্রিয় প্রশাসনের ভাইরা, মিলিটারির ভাইরা, আমরা জানি আপনারা বাংলাদেশটাকে ভালোবাসেন। এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে। আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রাল একটা পার্ট, আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয়। আমরা চাই এই 12 তারিখ আপনাদেরকে দিয়ে যেই পাপ করা হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 12 তারিখ মাঠে থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন ইনশাল্লাহ। সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন, 2024 সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া। এই সেনাবাহিনীর অফিসাররা, আমার ভাইয়েরা, 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাল্লাহ। তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না, তারা জনগণের পক্ষে, তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আপনারা কোনো দলের কাছে দায়বদ্ধ নয়, আপনারা বিবেককে প্রশ্ন করেন। আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে, আপনাদের মেধার কাছে, পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। শুরু হবে সকাল 7:30 থেকে। আপনারা যারা আছেন, আপনাদেরকে সকাল 7:30টার আগেই ভোট কেন্দ্রে চলে আসতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে চাই, এবারে আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন, ভোট কেন্দ্রগুলোতে আসবেন। আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন। আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। আপনাদেরকে ভয় দেখানো হবে, আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে, আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে। প্রিয় প্রজন্ম, আজকে আমরা পরিবর্তনের ধারপ্রান্তে দাঁড়িয়ে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।